আসসালামু আলাইকুম। আপনারা যদি আমাকে শুনতে পান তাহলে চ্যাট বক্সে লিখে জানান। আমরা আমাদের ক্লাস অলরেডি হ্যাজ বিন লেট, আমরা স্টার্ট করে দেব। তো মাঝে একটা মোটামুটি কয়েকদিন একটা গ্যাপ হয়ে গেছে। উই উইল ওয়ান্ট টু কন্টিনিউ, আমরা কন্টিনিউ করব, সেটাই জরুরি। আচ্ছা, গত ক্লাসে ওকে, এই স্যার আর্থার কনান ডয়েল পর্যন্ত পড়া ছিল, 28। স্যার আর্থার কনান ডয়েল পর্যন্ত পড়া ছিল। আজকে আমরা দেখি স্যামুয়েল বাটলার আছে, তারপরে অস্কার ওয়াইল্ড, জরুরি কিছু। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ আচ্ছা, যাক, এটা এটার ডক্টর বলবে, ডক্টর যেটা বলে সেটাই করা লাগবে, ঠিক আছে।
ডক্টরের নম্বর না, এটা শাহরিয়ার ইয়ে করবে আর কি, অ্যারেঞ্জ করবে। তুই ফোন দিস একটা ইয়ে, শাহরিয়ারকে ফোন দে, হাসবেন্ড বলে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে সরি, একটু জরুরি কল ছিল। আচ্ছা, স্যামুয়েল বাটলার, তারপরে অস্কার ওয়াইল্ড, প্যারিচাঁদ মিত্র, এডগার অ্যালান পো। আমরা মোটামুটি আমাদের সাহিত্যিকদের দু একজন চলে আসছে এখানে। প্যারিচাঁদ মিত্র আছে, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কয়েকটা না পড়বো, তারপরে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। আচ্ছা, কিরণ দেশাই একজন আছে, দ্য ইনহেরিটেন্স অফ লস, এটা নাম করা বই। আমি জানি না আপনারা এই বইগুলো পড়েছেন কিনা। এই বইগুলো কিন্তু পড়া থাকা ভালো, যেমন শার্লক হোমস আছে, তারপরে হচ্ছে আপনার ইনহেরিটেন্স অফ লস, তারপরে হচ্ছে ম্যাক্সিম গোর্কির মা ছিল। এরকম কিছু বই আছে যে বইগুলো স্টাডি করে রাখা উচিত। আচ্ছা, দেখি আমরা দু একজন দেখি। অস্কার ওয়াইল্ড, ওকে। আপনার সাহিত্যকর্ম কি? ফেমাস বুক আছে। কি কি আছে আমরা দেখি। নাম্বার 1, এ ওম্যান অফ নো ইম্পর্টেন্স। ওকে, অ্যান আইডিয়াল হাজব্যান্ড। তারপর হচ্ছে দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে। এখানে এই তিনটাই দাগানো আছে, এই তিনটাই আমরা ভালো করে পড়বো। আর হচ্ছে প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল, যেটা দ্য স্পয়েলড চাইল্ড, এ টেল অফ হিন্দু ডোমেস্টিক লাইফ, প্যারিচাঁদ মিত্রের, সেটাকে আমরা এখানে লিখতে পারি প্যারিচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম। প্যারিচাঁদ মিত্র কি আছে? দ্য স্পয়েলড চাইল্ড। আচ্ছা, এ টেল অফ হিন্দু ডোমেস্টিক লাইফ, এ টেল অফ হিন্দু ডোমেস্টিক চাইল্ড। তারপরে কি আছে? এডগার অ্যালান পো, টু হেলেন, বিখ্যাত কবিতা। এটাও আমরা একটু দেখি। এডগার, EDGAR, এডগার অ্যালান পো, ওকে। তার সাহিত্যকর্ম আছে কি কি? লেটস সি। ওনার কিছু ইনফরমেশন আছে। ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি, ছোট গল্প যেগুলা, ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি বা ছোট গল্পের জনক, ছোট গল্পের জনক। ওকে, আর কি আছে?
ফেমাস পোয়েম, ফেমাস পোয়েম কি? টু হেলেন। ওকে, আর ফেমাস শর্ট স্টোরিজ অফ, শর্ট স্টোরিজ আছে, এটা পোয়েম আর শর্ট স্টোরিজ। শর্ট স্টোরিজ কি কি? দ্য ব্ল্যাক ক্যাট, ব্ল্যাক ক্যাট, দ্য টেল হার্ট, the tale heart। ওকে, আমরা একটু দেখি এখানে মোটামুটি কিছু তথ্য আছে। অস্কার ওয়াইল্ডের দেখি আমরা। ফেমাস বুক হচ্ছে এ ওম্যান অফ নো ইম্পর্টেন্স। আচ্ছা, অ্যান আইডিয়াল হাজব্যান্ড, দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে। তাহলে দেখুন আপনি কিভাবে স্মরণে রাখতে পারেন, সেটা হচ্ছে যেমন এই ওয়াইল্ড ওয়ার্ডটা দিয়ে আপনারা ফার্স্ট একটা স্মরণ রাখতে পারেন। এ ওম্যান অফ নো ইম্পর্টেন্স, এটা একমাত্র ওয়াইল্ড, বন্য জন্তু জানোয়ার টাইপের হিউম্যান বিং যারা, হ্যাঁ, তারাই নর্মালি এই টাইপের ওয়ার্ডগুলো উচ্চারণ করে। ওম্যান অফ নো ইম্পর্টেন্স, এই ওয়াইল্ড ওয়ার্ডটা দিয়ে তাদেরকে আপনি স্মরণে রাখতে পারেন। তারপর হচ্ছে ধরুন অ্যান আইডিয়াল হাজব্যান্ড। আচ্ছা, এটা একটু রম্য টাইপের আমরা স্মরণে রাখতে পারি। যেমন ধরুন, আসলে আইডিয়াল হাজব্যান্ড বলতে কি আসলে কোনো টার্ম আছে এক্স্যাক্টলি? আইডিয়াল ওয়ার্ডটা আপনি কাকে দিবেন, তাই না? একেবারে যেমন এটা হচ্ছে একেবারে লোয়ার লেভেলের রাফ একটা সেন্টেন্স, আর এটাও ধরুন একেবারে মানে উঁচু লেভেলের খুব বেশি হায়ার একটা সেন্টেন্স। এই জন্য এটাকে আমরা ওয়াইল্ডের কাতারেই ফেলবো। মানে আইডিয়াল আপনি কাকে ধরবেন, এটাকেও আমরা ওয়াইল্ডের একটা স্টেটমেন্ট হিসেবে বলবো, ঠিক আছে? সুতরাং আমরা কি বলবো, অ্যান আইডিয়াল হাজব্যান্ড মানে ব্যালেন্সড হাজব্যান্ড হচ্ছে সঠিক ওয়ার্ড যদি বলা হয়, তাহলে হয়তো এটাকে শুনতে পারে একটা স্পেসিফিক ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে। আচ্ছা, দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে। আচ্ছা, এটা আপনি ডরিমন থেকে স্মরণ রাখবেন, এটা কেন কার্টুন, ঠিক আছে? এই কার্টুনটা অস্কার পাওয়ার মতো একটা কার্টুন, ডোরিও টাইপের, বা ডোরিও একটা বিস্কিটও আছে এই টাইপের। জাস্ট আপনারা ডোরিমনটাকে স্মরণ রাখলে সহজ হবে যে এই কার্টুনটা অস্কার পাওয়ার মতো কোয়ালিটি রাখে। জাস্ট এই তিনটা তথ্য আপনারা এইভাবে স্মরণ রাখতে পারেন, অথবা আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আমার ইনস্ট্যান্ট যতটুকু আমি ডিভাইস করতে পারছি সেটা হচ্ছে এটা আর কি। প্যারিজাত মিত্র, এইটা আপনারা অনেকেই জানেন, আলালের ঘরে দুলাল, এটার ইংলিশ হচ্ছে স্পয়েলড চাইল্ড। স্পয়েল ওয়ার্ডটা জানেন, নষ্ট হয়ে যাওয়া বা এইসি। আলালের ঘরের দুলাল, এটা আমি আর করতেছি না, এটা আপনারা সবাই জানেন। এ টেল অফ হিন্দু ডোমেস্টিক চাইল্ড। আচ্ছা, এডগার অ্যালেন পো, আমি সবসময় এটা আমার মনে থাকে, এডগার অ্যালেন পোর টু হেলেন। খেয়াল করে দেখুন, অ্যালেনের সাথে হেলেনের একটা মিল আছে, এটা হচ্ছে তার ফেমাস পোয়েম। অ্যালেনের সাথে হেলেনের একটা মিল আছে, এটা আপনি ভুলার কথা না। আচ্ছা, এবার আমরা দেখি বাকিটা কীভাবে স্মরণ রাখা। যেমন শর্ট স্টোরি দ্য ব্ল্যাক ক্যাট আছে, এই যে দেখুন, এই যে পু যে ওয়ার্ডটা, এটা পর সাথে অনেকটা মিল আছে। প কি? প নর্মালি আমরা জানি যে ফেলাইন টাইপের প্রাণী যেগুলো, আমি জানি না আপনারা এই টার্মটার সাথে অ্যাড্রেসড কিনা। ফেলাইন বলতে বোঝায় যে ধরুন ক্যাট জাতীয় প্রাণী। ফেলাইন মানে কাইন্ড অফ যে আপনার ধরুন সিংহ, সরি মানে এই চিতাবাঘ, এই টাইপের গুলোকে কিন্তু বিড়াল, ফেলাইন বলা হয়, ক্যাট ফ্যামিলি যেগুলো। তো এই পু বা প, এটা কিন্তু ক্যাট ফ্যামিলির একটা বৈশিষ্ট্য, স্পেশাল প থাকে তাদের, ঠিক আছে? আপনারা এই অ্যালান পো থেকে ব্ল্যাক ক্যাট, এটা আপনারা স্মরণ রাখতে পারেন।
তারপরে ধরুন দ্য টেল টেইল হার্ট। ওকে, টেল মানে বলা, টেল মানে গল্প, হার্ট হার্টের গল্প বলা। ওকে, তো আপনি যখন হার্টের গল্পটা বলতে যাবেন, টেল করতে যাবেন, খেয়াল করে দেখুন আমাদের গ্রামীণ ভাষায় অ্যালার্ম নামে কিন্তু একটা ওয়ার্ড আছে। মানে অ্যানাউন্সকে গ্রাম্য ভাষায় অনেক সময় অ্যালার্ম বলে। আমি জানি না আপনারা এটার সাথে, এই ওয়ার্ডটার সাথে অ্যাড্রেসড কিনা। অ্যালার্ম দাও, অ্যালার্ম দাও, মানে অ্যালার্ম দাও কাইন্ড অফ যে অ্যানাউন্স করো। হ্যাঁ, তো আপনারা স্মরণ রাখতে পারেন যে কোনোভাবেই, যেমন আমি হলে আমি এই অ্যালার্ম ওয়ার্ডটা দিয়ে এই টেল হার্ট, হার্টের অ্যালার্ম, হার্ট সম্পর্কে অ্যানাউন্স করা, আপনার হার্টের ভাষা, সেটাকে আপনারা অ্যালার্ম ওয়ার্ডটা থেকে আমি হয়তো বা স্মরণ রাখার জন্য ট্রাই করতাম। মানে আপনারা নিজেদের মতো করে যেটা ভালো মনে হয় সেটা আপনারা করবেন অফকোর্স। ওকে, তাহলে আমরা অলমোস্ট 3 জন, যদিও প্যারিচাঁদ মিত্রর স্টাডি কম, 3টা দেখেছি আমরা। আপনারা যেটা করবেন, এই পেজগুলো আমি ছবি দিয়ে দিব, এখান থেকে আর কিছু পড়ার নেই ওরকম। নেপোলিয়ন বোনাপার্টাসে আপনারা স্টেটমেন্টটা জানেন, গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন, এটা জানেন আপনারা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা আপনারা বাংলাতে পড়বেন। অ্যাব্রাহাম লিঙ্কন, ওনার কিছু স্টেটমেন্ট আছে আপনারা জানেন, ডেমোক্রেসি সম্পর্কে আছে, যে ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তারপর এটাও আপনারা জানেন, বিখ্যাত উক্তি, ইউ ক্যান ফুল অল পিপল সাম অফ দ্য টাইম, যে তুমি সকল লোককে হয়তো বা কিছু সময়ের জন্য পারবা, কিন্তু তুমি সকল লোককে সব সময়ের জন্য বোকা বানাতে পারো না। এটা খুবই বিখ্যাত স্টেটমেন্ট। আচ্ছা, ম্যারেজ ইজ নিদার হ্যাভেন নর হেল, ইট ইজ সিম্পলি পার্গেটরি। ওকে, ঠিক আছে। তাহলে আপনারা যেটা করবেন, এই 2 পেজ পড়বেন, আর এই অবজেক্টিভ আমরা নেক্সট দিন পড়ব। তারপর আমরা মডার্নে চলে যাব। মডার্নে আমাদের পড়া কম্পারেটিভলি কম, তারপরেও আমাদের একটু গুরুত্বের সাথে পড়তে হবে। এখানে অনেক বইয়ের নাম আপনারা অলরেডি জানেন। যদি বলেন যে কিভাবে, যেমন ধরুন আমি জাস্ট 2-1টা আপনাকে দেখাই। এই দেখুন, এপিজে আব্দুল কালাম, ওনার অনেক বইয়ের নাম আপনারা জানেন, যেমন উইংস অফ ফায়ারের নাম জানেন, তারপরে ইগনাইটেড মাইন্ড হয়তো বা জেনে থাকতে পারেন। হ্যাঁ, টার্নিং পয়েন্ট, ওনার সবগুলো বই কিন্তু ইন্সপিরেশনাল বই, খেয়াল করে দেখুন। তারপরে ধরুন এই যে অ্যান্থনি মাসকারেনহাস, উনি জানেন যে ফেমাস পাকিস্তানি জার্নালিস্ট অ্যান্ড অথর, উনি কিন্তু এই যে করেছিলেন, জেনোসাইড নামে তার একটা বিখ্যাত আর্টিকেল ছিল 1971-এ। ওনার বই ছিল রেপ অফ বাংলাদেশ, সবাই জানি আমরা এটা, বাংলাদেশের লিগেসি অফ ব্লাড, এটা হয়তো বা কম জানা থাকতে পারে, বাট রেপ অফ বাংলাদেশ কিন্তু আমরা সবাই জানি। এরপরে হিটলারের কিছু বই আছে, মেন ক্যাম্প, মাই স্ট্রাগল, এগুলো অনেক, অরুন্ধতী রায়ের গড অফ স্মল থিংস, আপনারা সবাই জানেন। এই স্টাডিগুলো সহজ হবে আপনার জন্য কম্পারেটিভলি। ওকে, ট্রাই টু কন্টিনিউ। আপনাদের যে 2 পেজ পড়া দিলাম, এই 2 পেজই পড়বেন। নেক্সট দিন হয়তো ভিন্ন কিছু স্টাডি করবেন। ওকে, কম্পিউটার এক্সাম 2 আপনারা, আই হোপ যে আপনারা পড়তেছেন, মাঝে ব্রেক যাচ্ছে কোনো সমস্যা নেই, আপনারা ব্রেকের দিনগুলো স্টাডিতেই থাকেন। আপনাদের সিলেবাস কমপ্লিট হবে ইনশাল্লাহ, সময় নেই, সরি মানে যে স্পেসিফিক সময়ের মধ্যে। আর আমাদের মোটামুটি সিলেবাস একটা ভালো লেভেলে চলে গেছে। কম্পিউটারটা কমপ্লিট করতে পারলে আমরা, ইংলিশ তো আমাদের লিটারেচার পার্ট শেষ, মানে ইংলিশের মোটামুটি ভালো একটা লেভেল শেষ। আর গ্রামার তো আমরা কম বেশ স্টাডি করেছি, আমরা গ্রামার আরও একটু পড়বো। আর ম্যাথ আমরা আরেকটু ডিটেলস করব। ম্যাথ আমাদের আরও কিছু চ্যাপ্টার, বেসিক সহ কিছু চ্যাপ্টার ক্লিয়ার করতে হবে। ওকে, আমাদের কম্পিউটার টুর পরে কম্পিউটারের ইতিহাস, প্রকারভেদ ও ক্রমবিবর্তন। এই যে কম্পিউটার আবিষ্কারের ইতিহাস পড়ব আমরা, বিবর্তন পড়ব, প্রকারভেদ পড়ব। এটা হচ্ছে 23 পর্যন্ত। সংখ্যা পদ্ধতি পড়ব 71 পর্যন্ত। তারপরে হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং একটা চ্যাপ্টার আছে, প্রোগ্রামিং
এই যে কম্পিউটার প্রোগ্রামিং একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা আমাদের কম্পিউটার 3 পার্ট। তারপরে আমরা পড়ব তথ্য প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান। ওকে, স্টার্ট করি। সাইবার অপরাধ আছে, রক্ষণাবেক্ষণ, ফায়ারওয়াল আছে। আপনারা সময় নিয়ে এগুলো মানে স্টাডি করবেন। ওকে, কম্পিউটার ইতিহাসে আমরা যাই। কম্পিউটার পরিচিতি, বৈশিষ্ট্য 1 2 3। আমরা যেহেতু ইতিহাস আসছে, আমরা ইন্ট্রোডাকশনটাও একটু আমরা স্টাডি করে নেব। ওকে, কম্পিউটার পরিচিতি ভিতর থেকে লাগবে না, এমসিকিউ পড়বেন। আপনাদের কাজ হচ্ছে দাগায় রাখা আমি কোন পোর্শনগুলো আপনাকে স্টাডি করতে বলছি, আর হচ্ছে কন্টিনিউয়াস রিভাইজ করা। দেখুন, রিভাইজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনি ধরেন পরীক্ষা দিয়ে 50-তে আপনি ধরেন 15 পাচ্ছেন, কোনো সমস্যা নেই, মন ভাঙার কোনো কারণ নেই। কিন্তু আপনি যদি রিভাইজ দেন, আস্তে 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 আপনার মার্কস বাড়বে এবং এক্সামে ভালো করতে শুরু করবেন আপনারা। ওই কম্পিউটার আবিষ্কারের ইতিহাস, চার্লস ব্যাবেজ, তারপরে নিউম্যান, এটা থেকে এমসিকিউ পড়বেন। কম্পিউটারের বিবর্তন, আপনারা কেউ কি জানেন যে কম্পিউটার এই যে বড় স্ট্রাকচার থেকে ছোট স্ট্রাকচারে কি আবিষ্কারের ফলে হলো? কেউ কি জানেন? এখানে 4 জন আছেন। মানে আগে কম্পিউটার অনেক একটা ঘরের সমান ছিল, কিন্তু এটা এখন জাস্ট একটা বক্সের ভিতরে সিপিইউ সঙ্গে জানে। আর ল্যাপটপ বা মডার্ন যেগুলো কম্পিউটার, এগুলো তো আরও মানে একটা থিন একটা জিনিসের ভিতরে ঢোকানো সব কিছু। কী জিনিস আবিষ্কারের ফলে কম্পিউটার ঘর থেকে বক্সের ভিতরে চলে আসলো? প্রসেসর না অ্যাকচুয়ালি। আর কেউ? কারণ প্রসেসর জিনিসটা আগেও ছিল, হয়তো বা ওটা বড় ছিল আর কি। এটা পরে একটা বোর্ডে চলে আসছে, কিন্তু বোর্ডে কেন আসলো? কি আবিষ্কারের পরে আসছে? ওকে, আপনার জন্য আমার সেটা হচ্ছে সিলিকন চিপ আবিষ্কারের ফলে কম্পিউটার একটা আগে বড় বড় ড্রাম ইউজ করা হতো। তো সিলিকন চিপটা আবিষ্কার করার সিলিকন চিপ হচ্ছে ছোটো একটা জিনিস যেটা বড় ড্রামের মানে অল্টারনেটিভ হিসেবে ফাংশন করে। তো সিলিকন চিপটা আবিষ্কার করার পরে এই যে প্রসেসর জিনিসটা মোটামুটি একটা বোর্ডের মধ্যে চলে আসছে। ওকে, আপনারা কম্পিউটারের বিবর্তন যেটা, সেটা থেকে এমসিকিউ পড়বেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই যে আপনার ধরুন এই যে ইন্টিগ্রেটেড সার্কিট, ট্রানজিস্টর, কম্পিউটারের প্রকারভেদ, অ্যানালগ, এই যে মেন ফ্রেম কম্পিউটার, খেয়াল করে দেখুন এটা অনেক ঘর ছিল। তারপরে মিনি কম্পিউটার আসছে, সুপার কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, অনেক কিছু। এমসিকিউ বলবেন
এই যে এটা কিন্তু আছে আমাদের তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান, আইটি জায়ান্ট যারা, আপনারা জানেন যে কারা, বিল গেটস, তারপরে বর্তমানে হচ্ছে আপনার ফেসবুকও একটা ইনফরমেশন টেকনোলজির অনেক বড় প্রতিষ্ঠান, তারপরে এলন মাস্কের রকেট সায়েন্স বা এই সেই সবগুলো ইনফরমেশন টেকনোলজিতে সকল এই ডিপার্টমেন্টগুলো বা এই ইনস্টিটিউশনগুলো, ডিপার্টমেন্ট না অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনগুলো ফাংশন করতেছে আইটি সেক্টরে। ওকে, আপনারা এমসিকিউ পড়বেন। এমসিকিউ টেস্ট আছে, ইটস আপ টু ইউ, না পড়লে হবে, লাগবে না। সংখ্যা পদ্ধতি, আপনারা জানেন যে কম্পিউটার ফাংশন করে 0 আর 1 দিয়ে, বাইনারি সংখ্যা বলা হয়। বিট বাইটের কিছু ফ্যাক্টর আছে, বাইনারি হচ্ছে 1 1 0। কম্পিউটার যে কোনো ছবি বা ভিডিও বা লিখেন, যাই লিখেন আপনারা, এটা মেমোরিতে সেভ হয় 0 1 হিসেবে, মানে ওই ছবি হিসেবে সেভ হয় না বা ভিডিও হিসেবে সেভ হয় না, এটা আপনারা জানেন অবশ্যই। আচ্ছা, এমসিকিউ সলিউশনটা পড়বেন। সংখ্যা রূপান্তর পদ্ধতি, এটা কম্পিউটারের ভেতরের একটা ফাংশন। ব্যাংকে আসে বেশি এসব প্রশ্ন, বা উচ্চ মাধ্যমিকেও প্রশ্ন আসছে এগুলো থেকে, জাস্ট জেনে রাখেন। এমসিকিউ, বাইনারি ম্যাথ আছে এখানে, দেখুন বাইনারি ম্যাথটা আপনাদের একটু স্টাডি করতে পারবো। আমি জানি না আপনাদের আইডিয়া আছে না, 0-এর সাথে 0 যোগ করলে 0 হয়, 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়, 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়, 2টা 1 যোগ করলে 0 হয়। তা আপনারা যদি এই যোগের এই 4টা জিনিস মনে রাখেন, তাহলে যে কোনো যোগ আপনারা পারবেন, ঠিক আছে। তারপরে বিয়োগের ক্ষেত্রে, যেমন ধরুন 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়। আপনারা পড়বেন, যদি প্রবলেমে পড়েন তাহলে আমাকে নেক্সট দিন একটু নক দিন, এটা থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা পড়বেন, আপনারা আমাকে নক দিন যে যোগ বিয়োগগুলো একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, চিহ্নযুক্ত সংখ্যা পাওয়ার থেকে এমসিকিউ পড়বেন শুধু। এই চ্যাপ্টার ভেতরের যে প্রশ্ন আছে, এমসিকিউ টেস্ট লাগবে না। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিজিটাল ডিভাইস, এই বুলিয়ান অ্যালজেব্রা থেকে কিছু মানে সূত্র আপনাদেরকে একটু স্মরণে রাখতে হবে, আর কিছুই না। সূত্রগুলো কি, যেমন মৌলিক উপপাদ্য বেসিক থিওরেমের ক্ষেত্রে a প্লাস a মানে a প্লাস 0 ইকুয়াল টু a প্লাস 1 ইকুয়াল টু 1, আর a প্লাস a পূরক যেটা আছে এটা মানে হচ্ছে 1। এখানে ইনটুর কিছু ল আছে, a ইন্টু 1 a ইন্টু 0। এই জাস্ট এই সূত্রগুলো একটু স্মরণে রাখতে হবে, কারণ এই সূত্রগুলো অনেক ক্ষেত্রে আসে। ঠিক আছে। আর এখানে ডি মর্গানের উপপাদ্য আছে, যেমন a প্লাস বি চলক যদি ধরা হয়, তাহলে a চলক ডট হচ্ছে b চলক, তারপরে a ডট বি a প্লাস বি হয় উল্টায়া, প্লাসকে আমরা ইনটু লিখতে পারবো, ইনটুকে আমরা প্লাস লিখতে পারবো। জাস্ট এগুলো অ্যালজেব্রিক ফর্মুলা, অনেকটা
লগারিদমে যেমন ইনটুকে আমরা প্লাস লিখতে পারি, এখানেও সেম। আপনারা জাস্ট স্মরণে রাখতে হবে এগুলো। আচ্ছা, ইনপুট আর আউটপুট নিয়ে যেটা আছে এটা থেকে এমসিকিউ পড়বেন। এই এত পর্যন্ত ফার্স্ট পার্ট। আর আমরা সাইবার অপরাধ, কম্পিউটার প্রোগ্রামিং হচ্ছে 157। কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটু পড়তে হবে ভেতরে, জাস্ট এই 5টা পড়বেন। এই 5টা যে জেনারেশন যে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, প্রজন্ম, যে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে এটা। এখানে কোনটা কি, ফার্স্ট জেনারেশনে ছিল যান্ত্রিক ভাষা, সেকেন্ড জেনারেশন ছিল অ্যাসেম্বলি ভাষা, এগুলো পড়বেন। আর ভেতরে ওভাবে জাস্ট এমসিকিউ পড়বেন। অনুবাদক প্রোগ্রাম ট্রান্সলেট করে যেগুলো এমসিকিউ, প্রোগ্রামের সংগঠন, এগুলো থেকে এমসিকিউ পড়বেন। ডিজাইন মডেল এমসিকিউ, সি প্রোগ্রামিং এমসিকিউ, এগুলো কম্পিউটার সায়েন্সের ভাষা। ইটস বেটার যে অ্যাটলিস্ট এমসিকিউগুলো পড়ে যাওয়া। অপারেটিং সিস্টেম, উইন্ডোজ এক্সপি, আপনারা জানেন এগুলো অপারেটিং সিস্টেম কোনগুলোকে বোঝায়। লিনাক্স আছে, উইন্ডোজ, তারপরে হচ্ছে ইউনিক্স আছে, ডস আছে। উইন্ডোজের মধ্যে আছে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, আপনারা জানেন এগুলো। ভিস্তা এইগুলো এখন চলে না খুব বেশি একটা। স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড আছে, তারপরে আইওএস, আপনারা জানেন অ্যাপলের ক্ষেত্রে ইউজ হয়। এমসিকিউ, প্রসেসর, অপারেটর, এগুলো থেকে এমসিকিউ পড়বেন। ফ্যাট ফাইল সিস্টেম এমসিকিউ। এগুলো এমসিকিউ পড়বেন সব। উইন্ডোজ রিসাইকেল বিন থাকে, এই থাকে সেই থাকে, এমসিকিউ। ওয়ার্ড প্রসেসিং, এমসিকিউ পড়বেন এগুলো। ওই যে আপনার এমএস ওয়ার্ডের কাজ যারা পারেন তারা এই চ্যাপ্টারটা সহজ হবে। কম্পিউটার যাদের আছে এরা কম বেশ সবাই পারে। এই যে এমএস ওয়ার্ডের কাজ, এটা এমএস ওয়ার্ডের কাজ নেই, এমসিকিউ পড়বেন। স্প্রেডশিট সম্পর্কে জানেন আপনারা অবশ্যই। মাইক্রোসফট এক্সেলের কাজ এমসিকিউ। এখানে অনেক অবজেক্টিভ আছে হচ্ছে আপনার এমসিকিউ টেস্টে, অনেকগুলো আছে, ওগুলো পড়া লাগবে না, দরকার নেই। আচ্ছা, আমাদের লাস্ট পার্ট আছে আজকে, সেটা হচ্ছে সাইবার ক্রাইম। এই যে সাইবার ক্রাইম 445, জাস্ট দাগায় রাখেন আর পরীক্ষাতে চেষ্টা করবেন মিনিমাম 50% প্লাস যাতে কাভার, মানে এক্সামে যাতে পান আর কি। 50-তে যাতে 25 পান, আর বাকিগুলো আপনি যদি রিভাইজ করেন বারবার সেগুলো আস্তে আস্তে কাভার করবে।
সাইবার অপরাধ, আপনারা নামগুলো জানেন, হ্যাকিং হয়, যদিও বাকিগুলো হয়তো বা অনেকেই জানেন না, যেমন এই যে এখানে অবশ্য দেয় না এগুলো, ফিশিংটা দিয়েছে শুধু, হচ্ছে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, নাম পাসওয়ার্ড নিয়ে আপনি কী করলেন, তার ক্রেডিট কার্ডের তথ্য এগুলো নিয়ে তার ক্রেডিট কার্ড থেকে টাকা চুরি করলেন বা তার কোথাও অ্যাক্সেস করে কোনো কিছু চুরি করলেন। এই যে আপনি প্রতারণার মাধ্যমে কারো ব্যক্তিগত তথ্য নিলেন, নাম পাসওয়ার্ড, সেটাকে বলে ফিশিং। এরকম কিছু আছে, এগুলো এমসিকিউ পড়বেন সবগুলোর ক্ষেত্রে। সাইবার সিকিউরিটি এমসিকিউ। এই এখানে আর কিছু নেই ওরকম। ওকে, জাস্ট কম্পিউটার যে চ্যাপ্টারগুলো বললাম সেই চ্যাপ্টারগুলো পড়ে নেবেন। ওকে, কম্পিউটার 1-এর সাথে যদি মার্জ হয়ে থাকে কোনো সমস্যা নেই, আপনারা মার্জের সাবজেক্টগুলো বাদ দিয়ে দেন। হয়তো আমি কম্পিউটার 1-এ আরেকটু বেশি হয়তো বা আপনাদেরকে শো করে দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই, আপনারা রিভাইজ করলেন, যত রিভাইজ করবেন এতই ভালো কিছু হবে। বিসিএস হচ্ছে আপনি যত রিভাইজ করবেন, ফাইন টিউনিং করবেন, এতই আপনি ভালো শিখবেন। আচ্ছা, আমরা একটা নতুন চ্যাপ্টার ম্যাথমেটিক্সে করব, সেটা হচ্ছে ধারা। আমাকে একজন নক করেছিলেন যে ধারা চ্যাপ্টারে বেসিক ক্লিয়ার করার জন্য। আমরা ধারা চ্যাপ্টার আজকে পড়ব, বেসিকটা আজকে আমরা পড়ব, ম্যাথ প্র্যাকটিস ট্রাই করব 2-1টা করার জন্য, আর বাকিগুলো আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। নেক্সট দিন আমরা ধারা সম্পর্কে আরও দেখব। ধারা 2 ধরনের আছে, সমান্তর গুণোত্তর আপনারা অনেকেই জানেন। যেমন ধরুন, আমি যদি এক্সাম্পল দিই একটা, আচ্ছা ধরুন আমি আপনাকে বললাম যেমন 1 2 3 + 4, এটা একটা হতে পারে, বা 1 + 3 + 5 + 7। খেয়াল দেখুন, এগুলো কিন্তু সমান্তর ধারা। কেন বললাম? দেখুন, সমান্তর ধারা চেনার উপায় হচ্ছে ডিফারেন্স সেম। 2 থেকে 1 চলে গেলে 1, ভালো করে খেয়াল করুন, 2 থেকে 1 চলে গেলে 1, তারপরেরটা থেকে যদি আমি আগেরটা মাইনাস করি, 3 থেকে 2 চলে গেলে 1, 4 থেকে 3 চলে গেলে 1, সবগুলো কিন্তু ডিফারেন্স সেম। 3 থেকে 1 চলে গেলে 2, 5 থেকে 3 চলে গেলে 2, 7 থেকে 5 চলে গেলে 2, অনুপাত সেম। এটা হচ্ছে সমান্তর ধারা। গুণোত্তর ধারাও হচ্ছে, গুণোত্তর ধারার যে টাইপটা, এটা হচ্ছে আপনি যদি ধরুন ভাগ করেন, অনুপাত করা বা ভাগ করা, সেগুলো করলে সেম হবে। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, যেমন ধরুন আমি ধরলাম 2 4 8 16। খেয়াল করে দেখুন, আমি 4 থেকে যদি 2 মাইনাস করি 2 থাকে, 8 থেকে 4 মাইনাস 4 থাকে, এটা কিন্তু সমান্তর না। আমি জানি আপনারা হয়তো অনেকে জানেন এটা, এই ম্যাথ হয়তো আপনারা আগে করেছেন, বিশেষ করে যারা সায়েন্সে ইন্টারমিডিয়েট পড়ছে তারা এগুলো হয়তো করছে। ওকে, তো সমান্তর ধারা কিন্তু এটা না, কারণ দেখুন ডিফারেন্স কিন্তু সেম না। আবার এটা থেকে এটা ডিফারেন্স হচ্ছে 8, সুতরাং এটা হচ্ছে গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ। কেন এটা? কারণ দেখুন, আমি যদি পরবর্তী পদটাকে পূর্ববর্তী পদ দিয়ে ভাগ দিই, মানে কি 4/2, তাইলে কিন্তু 2 আসে। এই অনুপাতটা সবগুলো হচ্ছে সেম। যেমন পরবর্তী পদটা আমি পরেরটা দেখি, 8/4 2, আবার 16/8 2। খেয়াল করে দেখেছেন, অনুপাত কিন্তু সেম হচ্ছে, কিন্তু অন্তর বা বিয়োগফল কিন্তু সেম হচ্ছে না। ঠিক আছে, তো এই যে অনুপাত সেম হচ্ছে, পরেরটাকে যদি পূর্বেরটা দিয়ে ভাগ দেন তাহলে 2 আসে সব ক্ষেত্রে। এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা। কারণ সমান্তর ধারার যে সূত্র আর গুণোত্তর ধারার সূত্র সেম না, এই জন্য আমরা দুইটার ডিস্টিংশন করে নিলাম। এখন আপনারা যে সমান্তর ধারা যেটা আছে, সমান্তর ধারার সূত্রগুলো একটু রপ্ত করতে হবে।
আমি আজকে সূত্র দেখায় যদি স্টার্ট করে দিই সেটা এনাফ না, আমি সূত্রগুলো আগে ক্লিয়ার করার জন্য ট্রাই করব আপনাদের, তারপরে অন্য কিছু। ওকে, দেখুন আমরা একটা দেখি। সূত্রতে যাওয়ার আগে আপনাদের বইয়ে গড় সম্পর্কে স্টাডি দেওয়া আছে। গড় আপনাদের আচ্ছা আমি দুই একটা দেখাই। দেখুন যদি আপনাকে বলা হয় 1 1 প্লাস 2 প্লাস 3 এভাবে চললো, হ্যাঁ, বললো যে 49 পর্যন্ত আছে, এটা আপনাকে বলা হলো যে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। তাহলে আপনার পক্ষে কি সম্ভব প্রতিটা সংখ্যা যোগ করে? এটা তো অনেক টাইম কনজিউমিং। এই জন্যে ম্যাথমেটিশিয়ানরা ওরা একটা প্রসেস বের করেছে যে ফার্স্ট পদ আর লাস্ট পদ দুইটাকে যোগ করে আপনি যদি 2 দিয়ে ভাগ দেন, যেমন 1 যোগ 49, ঠিক আছে, 1 যোগ 49 বাই ধরেন 2 কত হলো 25। তো ওরা বলে যে এই 25 হচ্ছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড়। তার মানে 1 থেকে 49 পর্যন্ত যোগ করে আপনি যদি 49 দিয়ে ভাগ দেন তাহলে কিন্তু সেটা 25 হবে। তার মানে প্রথম পদ যোগ শেষ পদ, রাইট, বাই 2, এটা হচ্ছে গড় বের করার সূত্র। যতই দেখ, যেমন ধরুন আপনাকে দেওয়া হলো যে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত। এটা দেখি তো আপনারা করে দেখান তো, 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত। আমি একটু সহজ করে দিচ্ছি আপনার জন্য। ধরুন কি বলছে, বেজোড় সংখ্যা না, তার আপনি কি 50-কে পারবেন নিতে? পারবেন না, আপনি নিতে হবে 1 3 5 7, শেষ সংখ্যা কত? শেষ সংখ্যা হচ্ছে 49, রাইট। এখন দেখি তো, আর আমি যদি বলতাম জোড় সংখ্যাগুলোর যোগফল, তাহলে কিন্তু আপনি নিতেন থেকে, ভালো করে খেয়াল করুন, এটা কিন্তু বেজোড় সংখ্যার যোগফল বলতে আমি 1 নিয়েছি, জোড় সংখ্যাগুলোর যোগফল বলে কিন্তু আমি 2 থেকে শুরু করতাম। ভালো করে খেয়াল করুন, 2 4 6, তারপরে শেষ হচ্ছে 50, কারণ প্রতিটা সংখ্যা জোড় হওয়া লাগবে। ক্লিয়ার কি না? ক্লিয়ার না হলে আমি রিপিট করব আবার, আপনারা এই ম্যাথটা দেখি করেন তো, করে আমাকে দেখান তো। 1 থেকে 50 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর যোগফল কত। ও সরি, আমরা তো আমরা গড় নিয়ে আলাপ করছি, গড় নিয়ে। গড় কত, নট যোগফল। যোগফলের সূত্র ভিন্ন। এটা গড় নিয়ে, আমরা গড় নিয়ে আলাপ করছি। 1 থেকে 50 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত, নট যোগফল। যোগফলের সূত্র ভিন্ন।
ওকে, একজন দেখি 625 দিয়েছেন। আমাদের কিন্তু নর্মাল নিয়মটা ছিল কি, প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ বাই 2। তো 1 যোগ 49 বাই 2, এটা কিন্তু 25 হবে, নট 625। ওকে, এখন আমি যদি আপনাকে দেই 1 থেকে 57 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত, দেখি তো কয়জন পারেন। এক থেকে 57 পর্যন্ত জোড় সংখ্যার গড়। ওকে, 29। ওকে, আচ্ছা, এখন আমরা সমান্তর ধারার সূত্রগুলো দেবো। আপনারা অনেকে হয়তো বা এটা জানেন, সমান্তর ধারা। ধরুন আপনাকে বলা হলো যে 1 2 3 4, সরি এভাবে সিরিয়ালি না যাই, 1 3 5 7, ঠিক আছে, এভাবে আপনাকে বলা হলো যে 273তম পদ কোনটি। এই যে কোনো তম পদ, যেমন 10তম পদ কত, এরকম একটা ধারা দিয়ে আপনাকে বলবে। তাহলে এটার সূত্র কি? এটার সূত্র আমরা অনেকেই জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কিসের সূত্র এটা? nতম পদ। এখানে a কি? a হচ্ছে প্রথম সংখ্যা, যেটা প্রথম পদ। যেমন এই যে 1 আছে এখানে, আমি যদি চেঞ্জ করে দিই 2 4 6 8, তাহলে কিন্তু প্রথম পদ কিন্তু 2, যেটা দেয়া থাকবে সেটাই, এটা হচ্ছে প্রথম পদ। আর ডি হচ্ছে কি? ডি হচ্ছে একটি সংখ্যা পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যার ডিফারেন্স বা সবচেয়ে সাধারণ অন্তর। ডিফারেন্স যেমন 4 থেকে 2 চলে গেলে 2, 6 থেকে 4 চলে গেলে 2, 3 থেকে 1 চলে গেলে 2, এই ডিফারেন্সটা বসবে হচ্ছে এখানে। এই দুইটা জিনিস যদি আমি জানি, তাহলে কিন্তু আমি এই সূত্রটা বসিয়ে যততম পদই দেখ, 10তম পদ, 20তম পদ, 1000তম পদ, এগুলো খুব সহজে বের হয়ে যাবে। ওকে, আর আরেকটা হচ্ছে ধারার সমষ্টি। আপনাকে দেওয়া হলো 1 2 3 4, এভাবে আপনাকে বলা হলো যে 100 পর্যন্ত আছে।
এখানে 1 থেকে যে 100 আছে এই সিরিয়ালে, বা আপনাকে দেওয়া যেতে পারে 1 + 5 + 9 + 13, এভাবে আপনাকে করতে পারে, দিয়ে আপনাকে বলতে পারে যে ধরুন আমি একটা সংখ্যা 278 দেওয়া আছে লাস্ট সংখ্যা, এই পর্যন্ত যোগফল কত। স্বাভাবিক এটা সূত্র হিসেবে বের করে ফেলা সহজ। যেমন এটার সহজ সূত্র হচ্ছে সমষ্টি, যেমন Sn ধরা হয় n × n + 1/2, ঠিক আছে। যদি এইটা আমরা ফলো করি তাহলে কিন্তু ইজিলি আমরা এটা বের করতে পারবো। আচ্ছা, এখন এইটা হচ্ছে স্বাভাবিক ধারার ক্ষেত্রে। যে কোনো ধারার ক্ষেত্রে, মানে সমান্তর ধারা, খেয়াল করে দেখুন, যে কোনো মানে সমান্তর যে কোনো ধারার ক্ষেত্রে একটা কমন সূত্র Sn, আমি Sn বাদ দিলাম, সমষ্টি লিখলাম শুধু, সমষ্টি কত, n/2 2a + n - 1 × d। এই সূত্রটা ইউজ করে সমান্তর ধারা আপনারে যে ধারাই দেয়া হোক ওটার সমষ্টি কোয়াইট ইজিলি বের করা যাবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। স্বাভাবিক সংখ্যা কি দেয়া হলো 1 2 3 4 5 এইগুলোর ক্ষেত্রে, কিন্তু আপনাকে মানে অনেক ডিফারেন্স করে দিল 1 + 30 যোগ অত, তাহলে আপনাকে ইটস বেটার যে আপনারা এই সূত্রটা ইউজ করবেন, n/2 × 2a + n - 1 × d। এই দুইটা সূত্র মুখস্থ করবেন এবং বাসায় এই সূত্রগুলো প্র্যাকটিস করবেন। আমরা নেক্সট দিন হচ্ছে এই সমান্তর ধারা চ্যাপ্টারটা আমরা ট্রাই করব শেষ করে ফেলার জন্য। তারপর আমরা গুণোত্তর ধারা ধরব। তো আপনারা সবাই প্র্যাকটিস করবেন বাসায়। অনেকে জানি পারেন, যারা পারেন তারা আরেকবার ট্রাই করবেন, আর যারা পারেন না তারা ভালো করে বুঝে তারপরে স্টাডি করবেন। ওকে, ভালো থাকেন সবাই। এতটুকু পর্যন্ত আমাদের আসছে ক্লাস। আর নেক্সট ক্লাস যদি ওরকম কোনো প্রবলেম না থাকে সিভিয়ার লেভেলের, নর্মালি হেলথ সংক্রান্ত বা সেই, নর্মালি আমার যেটা প্রবলেম ছিল আলহামদুলিল্লাহ একটা সার্টেন লেভেলে সলভ হয়েছে। ওকে, তো তাহলে আমরা রেগুলারিটি মাঝে হয়তো বা 3 দিন বা 4 দিন যাবে, তারপরে আবার আমাদের ক্লাস শুরু হবে। আপনারা কন্টিনিউ স্টাডি করে যান। 44 যারা স্টাডি করবেন, পরীক্ষা দিবেন, তাদের জন্য হয়তো বা 4-5 মাসের মতো সময় আছে, পর্যাপ্ত পরিমাণ সময় আছে রিভাইজ দেওয়ার জন্য। জাস্ট স্টাডিটা কন্টিনিউ রেখে যান, ডেইলি 3 4 5 6 যতটুকু পারা যায় আর কি, আপনাদের অন্য কাজ মেনটেন করে। ওকে, সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ।